আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিনি এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। আল জাজিরার তথ্যচিত্র দ্রুত সরিয়ে নিতে নির্দেশ, সামি সহ 4 জনের বিরুদ্ধে মামলার আবেদন। ভাষার মাসে শেখ হাসিনা হত্যা চেষ্টা মামলার বাংলায় রায়, 10 জঙ্গির মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল। জিয়ার খেতাব বাতিল ঠেকানোর ঘোষণা বিএনপির, ঢাকায় সমাবেশে আসতে বাধার অভিযোগ। শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। বিটিআরসিকে আল জাজিরার প্রতিবেদন অনলাইন থেকে সরিয়ে নিতে বলেছে হাইকোর্ট, তবে টেলিভিশনটির সম্প্রচার বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এদিকে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে জুলকারনাইন সামি সহ মামলার আবেদন হয়েছে 4 জনের বিরুদ্ধে। আল জাজিরার একটি তথ্যচিত্র নিয়ে দেশে নানা পর্যায়ে চলছিল আলোচনা, পরে একে উদ্দেশ্য প্রণোদিত বলে নাকচ করে সরকার। 8 ফেব্রুয়ারি তথ্যচিত্রটি বিভ্রান্তিকর ও মানহানিকর দাবি করে দেশে আল জাজিরা টেলিভিশন ও এর ওয়েবসাইট বন্ধের নির্দেশনা চেয়ে রিট করেন এক আইনজীবী। এতে বিটিআরসির চেয়ারম্যান সহ বিবাদী করা হয় 8 জনকে। আমার এই প্রেয়ারের মাধ্যমে উনি স্পেশাল জুরিডিকশন থেকে আজকে নির্দেশনা দিয়েছেন অতি তার শীঘ্রই এই অবমাননাকর এবং যেটা সলিডারিকে আমাদেরকে করছে, হ্যাম্পার করছে, দেশের সার্বভৌমত্ব সহিংসতা নিয়ে প্রশ্ন তুলছে, সেগুলোকে রিমুভ করার জন্য অর্ডার দিয়েছে। এ নিয়ে সোমবার 6 এমিকাস কিউরির মতামত নেয় হাইকোর্ট। বুধবার অ্যাটর্নি জেনারেলের বক্তব্য শোনার পর রিট নিষ্পত্তি করে তথ্যচিত্রটি ইউটিউব, ফেসবুক, টুইটার সহ অন্যান্য সামাজিক মাধ্যম থেকে সরিয়ে নিতে বলছে হাইকোর্ট। বাংলাদেশকে মাফিয়া রাষ্ট্র বলে তারা আমাদেরকে চিহ্নিত করার একটা ভিন্ন অপচেষ্টা করছে, সেটা আমি বলছি। সেই কারণে দেশের প্রতিটি নাগরিকেরই দায়িত্ব, মানে এখানে তার লোকাস্ট্যান্ডে আছে, তার অধিকার আছে এইটাকে চ্যালেঞ্জ করে মামলা করার। এটা ফাইনালি যখন কোর্ট অর্ডারের মাধ্যমে এবং বিটিআরসি যে বলবে, রিকোয়েস্ট করবে, তারা ডেফিনেটলি কনসিডার করবে। যদি কনসিডার না করে পরবর্তীতে তো আমাদের হাতে তো আছেই, আমরা যদি ইফ নেসেসারি যদি গভর্নমেন্ট মনে করে তাদের টোটালি তো তাদেরকে ব্লক করতে পারে। এদিকে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আল জাজিরা তথ্যচিত্রের সঙ্গে যুক্ত জুলকারনাইন সামি সহ 4 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক। সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য বর্তমান সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করে তারা এই প্রতিবেদন প্রকাশ করেছে। এই আসামিরা বিভিন্ন সময় বাংলাদেশের বিরুদ্ধে গুজব সৃষ্টি করে। এ আবেদনে অন্য অভিযুক্তরা হলেন আল জাজিরা টেলিভিশনের ডিরেক্টর জেনারেল মোস্তেফা সোয়াগ ও নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোহাম্মদ আফজাল হোসেন জানিয়েছেন, হাইকোর্টের আদেশ অনুযায়ী যত দ্রুত সম্ভব আল জাজিরা তথ্যচিত্রটি সরিয়ে ফেলা হবে। এ বিষয়ে বিটিআরসির সক্ষমতা রয়েছে। আমরা সরিয়ে ফেলতে পারি, সক্ষমতা আছে, এবং কিছু সকল বিষয় যে আছে তা আমি বলবো না, তো আমরা চেষ্টা করছি এটা সরিয়ে ফেলার জন্য। ওইটা লিঙ্কটা লাগে, স্পেসিফিক লিঙ্ক দরকার হয় আমাদের। লিঙ্কটা পেয়ে গেলে তাহলে আর সরিয়ে ফেলতে কোনো অসুবিধা হয় না। অধিদপ্তরে এই ব্যাপারে একটা আমাদের ইকুইপমেন্ট স্থাপন করা আছে, মেশিনারিজ, একটা প্রকল্প আমরা নিয়েছিলাম, সেখান থেকে আমরা সরিয়ে ফেলতে পারি। দেশে ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের অফিস চালুর ব্যবস্থা করতে হবে বিটিআরসিকে। এই নির্দেশনা দিয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর সভাপতি আকম মোজাম্মেল হক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী, ভিত্তিহীন, অশালীন এবং উদ্দেশ্য প্রণোদিত তথ্য ছড়িয়ে পড়া বন্ধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া অনলাইনে অর্থ পাচার বন্ধে আইন প্রণয়নের বিষয়েও ভাবছে সরকার। এছাড়া এক প্রশ্নের জবাবে মোজাম্মেল হক জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামিরা যেন বিদেশে গিয়ে অপপ্রচার চালাতে না পারে, সেজন্য সংশ্লিষ্ট দেশগুলোকে অবহিত করা হবে। সাজাপ্রাপ্ত লোক, ওয়ান্টেড লোক, তারা দেশের বাইরে থাকে, বিভিন্ন কেসে তারা সাজাপ্রাপ্ত, তারা বিদেশে গিয়ে বিভিন্ন রকমের প্রপাগান্ডা যারা করে, তাদের সেই সমস্ত দেশের কূটনৈতিকভাবে সেই সমস্ত দেশের কাছে আমরা এগুলো অবহিত করব। বাংলাদেশকে নিয়ে সকল অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকতে বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকদের নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, কোনো ধরনের বানোয়ার তথ্য যাতে স্থান না পায় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ফরেন সার্ভিস একাডেমিতে ভাষা আন্দোলনে জাতির পিতার ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বিভ্রান্তিকর প্রতিবেদনের প্রচার রুখতে উপযুক্ত তথ্য ব্যবহারের মাধ্যমে এর জবাব দেওয়ারও পরামর্শ দেন। এটি বিদেশে বাংলাদেশের দূতাবাসের দায়িত্ব বলেও মনে করিয়ে দেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু দেশে নয় বিদেশেও বাংলা ভাষা প্রতিষ্ঠিত করেছেন। এই বানোয়ার তথ্যগুলো জনমনে আপনার গঠিত না হয়, সেগুলোর আমরা সত্যিকারের আপনার উত্তর দিতে পারি। আমার সহকর্মী সবাইকে আমি বলবো যে এই ব্যাপারে আপনারা তৎপর হবেন, উদ্যোগ নেবেন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় হরকাতুল জিহাদের 10 জঙ্গি মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সাথে এক আসামির যাবজ্জীবন এবং দুজনের 14 বছরের সাজাও বহাল রাখা হয়েছে। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম এবং বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের বেঞ্চ এ রায় দেন। ভাষার মাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় বাংলায় ঘোষণা করে হাইকোর্ট। এ মামলার প্রধান আসামি হিসেবে নাম ছিল জঙ্গি নেতা মুফতি আব্দুল হান্নানের। তবে 2017 সালের 12 এপ্রিল অপর এক মামলায় ফাঁসি কার্যকর হওয়ায় এ মামলা থেকে তার নাম বাদ দেওয়া হয়। বিচারিক আদালতের রায় হয় 2017 সালের 20 আগস্ট। হাইকোর্টের রায়ে 10 জঙ্গিরই মৃত্যুদণ্ড বহাল রইল। যে 10 জনের মৃত্যুদণ্ড দিয়েছিল সেই মৃত্যুদণ্ড সকল 10 জনেরই বহাল রেখেছে, আর একজনকে যাবজ্জীবন দিয়েছিল সেইটিও বহাল রাখা হয়েছে। 3 জনকে 14 বছর দেয়া হয়েছিল। এই 3 জনের মধ্যে সারোয়ার হোসেন নামে একজন, তাকে বেকসুর খালাস দিয়েছেন, আর বাকি 2 জনের সাজা বহাল থাকবে। মুফতি আব্দুল হান্নানের জবানবন্দি অন্য আসামিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট। আমরা আমাদের আপিল বিভাগের একটি মামলার রায় দিয়ে দেখিয়েছি, যেটা হচ্ছে মোবাইল কাদের মামলা বলে পরিচিত। সেই লোকেরই এই 164 স্টেটমেন্ট যিনি করেছিলেন তার একটা অন্য একটি মামলায় এই একই 164 স্টেটমেন্ট, সেটা আপিল বিভাগ পর্যন্ত এটাকে নিশ্চিত করেছেন এবং আপিল বিভাগ বলছেন যে এটা ট্রু এবং উনি এটা সত্যি এবং স্বেচ্ছাপ্রণোদিত। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, আসামিদের অনেকেই আফগানিস্তানে প্রশিক্ষণ নেয়া এবং তালেবানের হয়ে যুদ্ধ করা। কোটালীপাড়ায় শেখ হাসিনাকে হত্যাচেষ্টার চূড়ান্ত সভা হয়েছিল ঢাকার মোহাম্মদপুরে। জঙ্গিবাদ নিয়ে আদালত অত্যন্ত উষ্মা প্রকাশ করেছেন যে এই ধরনের জঙ্গিদের কোনো মতেই আশ্রয় প্রশ্রয় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই ধরনের জঙ্গিদেরকে কোনো মতেই লঘু দণ্ড দিয়ে তাদেরকে উৎসাহিত করার কোনো সুযোগ নেই, আদালত এই মর্মে দিয়েছেন। 2000 সালের 20 জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ স্থলের পাশে তাকে হত্যার উদ্দেশ্যে 76 কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্তিযুদ্ধের আদর্শ ধ্বংস করতে 19 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে। বিশ্লেষকেরা বলছেন, 75-এ সপরিবারে জাতির পিতাকে হত্যার পর 1981 সালে সভানেত্রী হয়ে আবারও 71-এর চেতনা পুনরুদ্ধারের লড়াই শুরু করেন তিনি। দেশের উন্নয়ন ঐক্যের স্বার্থে তার নিরাপত্তায় আরও সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। 75-এ বঙ্গবন্ধু হত্যার পর ক্ষমতা দখলকারীদের ষড়যন্ত্রে কোণঠাসা হয়ে পড়ে আওয়ামী লীগ। দেশে ফিরতে বাধা দেওয়া হয়েছিল তার 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাকে। এ অবস্থা 1981 সালের কাউন্সিলে শেখ হাসিনাকে সভাপতি নির্বাচন করে আওয়ামী লীগ। সে বছরই 17ই মে দেশে ফেরেন তিনি। আমাদের নেত্রী সেদিন বেঁচে গিয়েছেন, এটি মনে হলে যে বঙ্গবন্ধু নাই, তার কন্যা রয়েছেন, এটি আমাদের আবেগকে ভীষণভাবে আলোড়িত করে, ভীষণভাবে নাড়া দেয়। শেখ হাসিনার প্রাণনাশে প্রথম আঘাতটি আসে 1988 সালের 24শে জানুয়ারি চট্টগ্রামের লালদিঘি ময়দানে। হামলা চালানো হয় 1989 ও 1991 সালেও। চতুর্থ হামলাটি হয় 1994 সালে। ঈশ্বরদী রেল স্টেশনে তাকে বহনকারী ট্রেনে ছোড়া হয় গুলি। পঞ্চম আঘাত আসে 1995 সালে। রাসেল স্কয়ারের সমাবেশে ভাষণ দেওয়ার সময় গুলিবর্ষণ করা হলেও বেঁচে যান তিনি। 1996-এর 7ই মার্চ সন্ধ্যায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শেখ হাসিনা বক্তৃতা শেষ করার পরপরই একটি মাইক্রোবাস থেকে সভামঞ্চ লক্ষ্য করে চালানো হয় গুলি, ছোড়া হয় বোমা। 2000 সালের 20শে জুলাই তাকে হত্যার জন্য কোটালীপাড়ার জনসভার কাছে পুঁতে রাখা হয়েছিল 76 কেজি ওজনের বোমা। পরের বছর খুলনার রূপসা সেতুর কাজ উদ্বোধন করতে যাওয়ার কথা ছিল শেখ হাসিনার, সেখানেও পাতা হয়েছিল বোমা। সে বছরই নির্বাচনী প্রচারের সময়
সিলেটে তার জনসভাস্থলের কাছে একটি বাড়িতে বিস্ফোরিত হয়েছিল বোমা। 2002 সালে বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায় নওগাঁয় হামলা হয় তার গাড়িবহরে। সাতক্ষীরায় হামলা হয়েছিল সড়কে ব্যারিকেড দিয়ে। 2004 সালে বরিশালের গৌড় নদীতে গুলি চালানো হয় তার গাড়িবহরে। দেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় হামলাটি বঙ্গবন্ধু কন্যার উপর চালানো হয়েছিল 2004 সালের 21 আগস্ট। সেই গ্রেনেড হামলায় নিহত হয় 24 জন, আহত হয় প্রায় 600 নেতাকর্মী। বঙ্গবন্ধু এভিনিউয়ে সন্ত্রাস বিরোধী সে সমাবেশে রাষ্ট্রীয় মদদে হামলার প্রমাণও মিলেছে। তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে অনেকবার। তিনি বলেছিলেন, আমি জানি বুলেট আমাকে তাড়া করছে, কিন্তু আমি থামবো না, এবং সত্যিই তিনি থামেন নাই। ইতিহাসবিদরা মনে করেন 1975 সালে যে উদ্দেশ্যে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল সে নীলনকশা বাস্তবায়নে শেখ হাসিনার ওপর বারবার হামলা হয়। কারণ যারা এই আঘাতটা করছে, আমি বারবার বলছি, তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী, বাংলাদেশ বিরোধী, সাম্প্রদায়িক এবং পাকিস্তানি মনস্ক ডানপন্থী, কট্টর ডানপন্থী। এসব কারণে শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখার তাগিদও দিচ্ছেন বিশ্লেষক, ইতিহাসবিদেরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামালপুরে নাশকতার পরিকল্পনার মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির 5 সদস্যকে 15 বছর 6 মাস করে কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জেলা বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, জামালপুর সদর উপজেলার চিতলিয়া গ্রামে জেএমবির সদস্যরা বিস্ফোরক সংগ্রহ করে নাশকতার পরিকল্পনা করছে এমন খবরে 2009 সালের 15 জুলাই র্যাব 9-এর একটি দল অভিযান চালায়। এ সময় জেএমবির সক্রিয় সদস্য কারি সাইদুর রহমান, আক্কাস আলী, সাইদুর মিয়া, রুকনুজ্জামান এবং আজিজুল হককে আটক করা হয়। উদ্ধার হয় বিস্ফোরক দ্রব্য, জিহাদি বই এবং নাশকতার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। পরে তাদের বিরুদ্ধে একটি মামলা করে র্যাব। 9-এর 3 ধারায় দিয়েছেন 10 বছর, 5 বছর এবং 10 ধারায় সাজা দিয়েছেন 10 বছর। মোট সাজা তাদের হয়েছে 15 বছর, 15,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 18 মাস তাদের জেল। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট। বিএনপি এবং জিয়া পরিবারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব কেড়ে নেয়ার ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেয়া হবে না বলেও ঘোষণা দেন তারা। এদিকে বুধবার ঢাকার প্রতিবাদ সমাবেশে আসার পথে নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগও করেন বক্তারা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব বাতিলের উদ্যোগের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে ঢাকা মহানগর বিএনপি। বিএনপির কর্মসূচি ঘিরে বুধবার প্রেসক্লাব সহ আশপাশের এলাকায় পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমাবেশের নেতারা অভিযোগ করেন, গত শনিবার পুলিশের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষের ইস্যুতে বুধবারের কর্মসূচিতে অংশ নিতে বাধা দেওয়া হয়েছে নেতাকর্মীদের। সমস্ত রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে যাতে আমরা সমাবেশ করতে না পারি। এত ভয় কেন? নেতারা দাবি করেন, এখনো সরকার একতরফাভাবে সব নির্বাচন পরিচালনা করছে। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। যাদেরকে গ্রেফতার করেছেন তাদেরকে মুক্তি দেন। জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, সকল দলের ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে রাজপথে নেমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা, রাজশাহী, টাঙ্গাইল, ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। সমাবেশে জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব কেড়ে নেয়ার অপচেষ্টা থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব সৃষ্টিতেই বিএনপির নিপুণ দক্ষতার পরিচয় দিচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বাসভবন থেকে ব্রিফিংয়ে একথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সরকার পরিচালনায় কারো উপর নির্ভরশীল নয়। সরকারের একমাত্র হাতিয়ার হচ্ছে জনগণ। 1996 সালে জাতীয় সংসদ নির্বাচন এবং মাগুরা মার্কা উপনির্বাচনের মধ্য দিয়ে বিএনপি অনিয়মের রেকর্ড সৃষ্টি করেছিল।
নির্বাচন ব্যবস্থায় সবচেয়ে আজ্ঞাবহ এবং বিতর্কিত নির্বাচন কমিশন ছিল আজিজ কমিশন। তাই নির্বাচন নিয়ে কথা বলার আগে বিএনপি নেতাদের আয়নার সামনে দাঁড়ানোর পরামর্শ দেন তিনি। ওবায়দুল কাদের বলেন, মানুষের ভোটাধিকার হরণের জনক বিএনপির মুখের কথা মানুষ এখন আর বিশ্বাস করে না। পদে বাধা প্রদান ছাড়া একটি শক্তিশালী এদেশের ইতিহাসে ভোটারবিহীন এবং একতরফা নির্বাচনের রেকর্ড গড়েছিল বিএনপি। তারা জয়ের নিশ্চয়তা চায়। কমিশন যদি তাদের জয়ের নিশ্চয়তা দিতে পারে তবেই তাদের ভাষায় কমিশন নিরপেক্ষ। 11 এপ্রিল থেকে সারা দেশে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। প্রথম ধাপে ভোট হবে 323 ইউনিয়ন পরিষদে। একই দিনে ষষ্ঠ ধাপের 9 পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার কমিশন বৈঠক শেষে সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার। 323 ইউনিয়ন পরিষদের মধ্যে 41টিতে ভোট হবে ইভিএমে। এছাড়াও 9 পৌরসভার সবগুলোতেই ভোট হবে ইভিএমে। সচিব জানান, তফসিল ঘোষণা করা হবে মার্চের প্রথম সপ্তাহে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 2 মার্চ। এই 323টি ইলেকশনের মধ্যে আমরা 41টি ইউনিয়নে ইভিএমে ইলেকশন করব এবং 9টি পৌরসভার সবগুলোতেই ইভিএমের মাধ্যমে নির্বাচন করা হবে। মাননীয় নির্বাচন কমিশনের অবস্থান একটাই, যেটি এর আগেও আপনাদেরকে আমি বলেছি, সেটি হলো আমরা ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি এবং ক্রেডিবল ইলেকশন করতে চাই। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় অভ্যন্তরীণ কোন্দল বেড়েছে বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। এজন্য আইন পরিবর্তনের পক্ষে অনেকে, কিন্তু আগামী ইউপি নির্বাচনের আগে তা সম্ভব নয়। তাই বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আরও কঠোর হচ্ছে আওয়ামী লীগ। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে 2016 সাল থেকে। প্রথম দিকে সেটা স্বস্তির হলেও যত দিন যাচ্ছে ততই বেকায়দায় পড়ছে আওয়ামী লীগ। কারণ একে ঘিরে দিন দিন বাড়ছে বিদ্রোহী প্রার্থী ও অভ্যন্তরীণ কোন্দল। তাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগেই দলীয় প্রতীক ব্যবহার বাতিলের পক্ষে মত দেন বেশ কয়েকজন নেতা। কিন্তু এই সময়ের মধ্যে আইন সংশোধন করে তা বাস্তবায়ন করা সম্ভব নয়। ইউনিয়ন পরিষদ পর্যায়ে প্রতীক না দিলে ভালো হয়। এর কারণ হিসাবে তারা মনে করে যে ইউনিয়ন পর্যায়ে প্রতীক দিলে দ্বন্দ্ব সৃষ্টি হয়। 3 বছরের মধ্যে একটা আইনকে যদি আমরা চেঞ্জ করতে চাই তখন স্বাভাবিকভাবেই অনেক বেশি চিন্তার প্রয়োজন আছে। যে ইউপি নির্বাচন শুরু হচ্ছে সেটার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে কিনা এ ব্যাপারে আমার সন্দেহ আছে এখন। তাই আসছে ইউপি নির্বাচনেও বিদ্রোহী প্রার্থীর সংখ্যা থেকে যাচ্ছে। ফলে তৃণমূলের দলীয় কোন্দল নিয়ে ভাবাচ্ছে আওয়ামী লীগের নীতি নির্ধারকদের। আর কখনোই দলের মনোনয়ন পাবে না যদি না বিদ্রোহী প্রার্থী হয়, এবং দলেরও কোনো গুরুত্বপূর্ণ পদ সে পাবে না। তো এতে কি হচ্ছে? এতে হচ্ছে যে দলের প্রতি যে আনুগত্য এগুলো কিন্তু বাড়ছে। স্থানীয় সমস্যা থাকে, পারিবারিক গোষ্ঠীতন্ত্র থাকে, রাজনৈতিক প্রতিপক্ষ থাকে, প্রতিযোগী থাকে, এগুলো সব এই সকল দ্বন্দ্বের অবসান ঘটিয়েই তো স্থানীয় নির্বাচন করতে হয়। 11 এপ্রিল থেকে প্রায় 4,500-এর বেশি ইউনিয়নে দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরুতে বিরূপ মন্তব্য করলেও এখন টিকা নিতে শুরু করেছেন বিএনপি নেতারা। এরই মধ্যে টিকা নিয়েছেন নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, রুহুল কবির রিজভী, মাহবুব উদ্দিন খোকন সহ বেশ কয়েকজন সিনিয়র নেতা। নিবন্ধন করেছেন আরও অনেকে। তবে এ প্রশ্নে এখনও সিদ্ধান্ত জানাননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অক্সফোর্ডের করোনার টিকা নিয়ে নানা সময়ে সংশয় জানিয়েছেন বিএনপি নেতারা। এটা যে কেরানীগঞ্জের যে পানি ভরে দেবে না অথবা মুরগির টিকা দেবে না তার কোনো গ্যারান্টি আপনাদের নাই। জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। আমি এই বিষয়ে বলতে চাই, মানুষের প্রায় দেখছি আপনার সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় এই ভ্যাকসিন নিয়ে মানুষের যথেষ্ট রকমের সন্দেহ আছে। আমরা একটি গরিব দেশ, এটা যদি গবেষণাগারের ট্রায়ালের একটি জায়গা হয় তো আমরা কি সেই তেলাপোকা ব্যাঙের পর্যায়ে আমরা চলে এসেছি কিনা বাংলাদেশে, এই ঘটনাগুলোতে সেটাই সংশয় তৈরি হয়েছে মানুষের মধ্যে। তবে সারা দেশে টিকা দেওয়া শুরু হলে টিকা নিয়েছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী তাহেরা আলম। টিকা নিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলছেন, তিনি করোনা থেকে সেরে ওঠার পর চিকিৎসকের পরামর্শে টিকা নিয়েছেন, আর এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও হয়নি। আমি এবং আমার স্ত্রী আমরা ফেব্রুয়ারির 10 তারিখে আমরা টিকাটা নিলাম। ব্যথা করছিল একটু বামে হাতে, আলহামদুলিল্লাহ আর কোনো প্রবলেম হয় নাই। নিজে টিকা নেওয়ার পর সংক্রমণ থেকে দূরে থাকতে সবাইকে টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন মাহবুবউদ্দিন খোকন। মনের মধ্যে একটা ছিল, কনফিউশন ছিল, এটা নিরাপদ কিনা। তো এমন কোনো সাইড এফেক্ট নেই, কোনো কিছু নেই। দলের জ্যেষ্ঠ নেতারা টিকা নিলেও এ নিয়ে এখনো সিদ্ধান্ত জানাননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা টিকার অভাব নেই, ভবিষ্যতেও হবে না বলে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন 22 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের 20 থেকে 25 লাখ ডোজ টিকা আসবে। এদিকে দেশব্যাপী করোনার টিকাদান কার্যক্রমের 10ম দিনেও কেন্দ্রগুলোতে ছিল মানুষের ভিড়। ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি জানালেও অনলাইন নিবন্ধনে জটিলতার অভিযোগ করেছেন কেউ কেউ। সময়ের সঙ্গে সঙ্গে করোনার টিকার প্রতি আগ্রহ বাড়ছে মানুষের। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ছিল টিকা নিতে আসা মানুষের ভিড়। SMS পেয়ে টিকা নিতে আসা মানুষেরা সন্তুষ্টি জানিয়েছেন সার্বিক কার্যক্রম নিয়ে। বিভিন্ন দেশে দিয়েছে, পরে বাংলাদেশে আসছে, আমরা দিতেছি, আমার কোনো ভয় লাগতেছে না, ইনশাল্লাহ আমরা ভালো আছি। বাংলাদেশ সরকার যে প্রোগ্রাম আমাদের সহযোগিতা করছে, সেই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। তবে নিবন্ধনে আগ্রহ বাড়ায় রেজিস্ট্রেশনে সার্ভারজনিত জটিলতা পোহাতে হচ্ছে বলে অনেকের অভিযোগ। আমার রিলেটিভ যারা আছে, যারা 40 বছর উপরে, তারা একটু SMS পাচ্ছে না। মানুষের তো কোনো সাইড এফেক্ট হচ্ছে না, বা হলেও সেটা কি হয়তো বা হালকা জ্বর বা একটু ঠান্ডা কাশি, যেটা ন্যাচারালি হয়, ভ্যাকসিন নেওয়ার পর এরকম হয়। কুর্মিটোলা হাসপাতালের পরিচালক জানালেন, কোটা পদ্ধতি তুলে নেয় যারাই রেজিস্ট্রেশন করছেন পর্যায়ক্রমে তাদের সবাইকে টিকা দেওয়া হচ্ছে। প্রাথমিক পরিকল্পনা ছিল কোটার ব্যাপারে, বাট এখন হয়তো সেটা আর নাই। আমাদেরকে বলা হয়েছে যে যারা রেজিস্ট্রেশন করবেন আমাদের এই ভ্যাকসিন প্রোগ্রাম চলমান থাকবে। এদিকে রাজধানীর মিরপুর ডেন্টাল কলেজে বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধন শেষে আয়োজিত আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, 70 লাখ করোনা টিকার কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে চলেছে। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় টিকাদান কার্যক্রমে এগিয়ে আছে বাংলাদেশ। প্রোগ্রাম অনুযায়ী মেসেজ দেওয়া হয় এবং এভাবে এটা চলবে। ইনশাল্লাহ ভ্যাকসিনের কোনো অভাব বাংলাদেশে এখন নাই, ইনশাল্লাহ আগামীতেও থাকবে না। এ মাসের আগামী 22 তারিখে আমরা আমাদের নেক্সট কনসাইনমেন্টটা পাবো। আমরা আশা করতেছি যে আমরা 20 লাখ থেকে নিয়ে 25 লক্ষ ডোজ আমরা এই মাসে আমরা পাবো। টিকার নিবন্ধনের বয়সসীমা 40ই থাকছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 8 সপ্তাহ পর টিকার দ্বিতীয় ডোজ নেবার তারিখ SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী অ্যাডভান্স টাকা দিয়ে দিয়েছে ভ্যাকসিনের জন্য। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 16 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 12 এবং নারী 4 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 8,314 জনের। 214টি ল্যাবে 24 ঘন্টায় 16,612 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 443 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 2.67%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,41,877 জনে। সুস্থ হয়েছেন আরও 633 জন। এ নিয়ে মোট সুস্থ 4,89,254 জন। এবার খেলার খবর, শুরুতেই জানাবো শিরোনামগুলো। বিসিবি সভাপতির সাথে নির্বাচক সিনিয়র ক্রিকেটারদের জরুরি সভা, 2 দিন পিছিয়ে নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা শুক্রবার। বিশ্বকাপ বাছাইয়ের 3 হোম ম্যাচ সেন্ট্রাল ভেন্যুতে হওয়ার সম্ভাবনা জোরালো, নতুন করে রেফারিজ কমিটি গঠন বাফুফের। নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা পিছিয়ে গেছে। ক্রিকেটারদের করোনা পরীক্ষার কারণে আজকের পরিবর্তে দল দেয়া হবে শুক্রবার। উইন্ডিজ ধাক্কার পর নোড়ে চড়ে বসেছে বিসিবি। আসন্ন নিউজিল্যান্ড সিরিজ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বোর্ড সভাপতির বাসায় হয়েছে জরুরি সভা। একে একে পরিচালক নির্বাচকদের সাথে আলোচনা সেরেছেন নাজমুল হাসান পাপন।
পরবর্তীকালে 3 সিনিয়র ক্রিকেটার তামিম, মুশফিক এবং মাহমুদুল্লাহর সাথেও কথা বলেন তিনি। সামনের ব্যস্ত সূচি এবং সেখানের উন্নতির লক্ষ্যে কী করণীয় সেসব বিষয়ে হয়েছে বিশদ আলোচনা। তবে নিউজিল্যান্ড সফরের জন্য হুট করে বড় পরিবর্তনের চিন্তা নেই ক্রিকেট বোর্ডের। সার্বিকভাবে সব কিছু নিয়ে আলোচনা হয়েছে এবং প্লেয়ারদের সাথেও প্রেসিডেন্সিয়াল মিটিং আছে। তারপরে আমরা পরশুদিন সকালে আপনার টিমটা দিয়ে দেবো। কালকের টিম রেডি আছে অলমোস্ট, কালকে ওদের ভ্যাকসিনেশন আছে, ওগুলি নেওয়ার পরে পরশুদিন সকালে আমরা সামনেই যেহেতু একেবারে কাছাকাছি আর একটা সিরিজ আছে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে পরিবর্তনের যেসব কথা আপনারা বলছেন আমার সেরকম কিছু মনে হয়নি। বাট আমাদের মেজর পরিবর্তন না করে আমরা কিভাবে এখান থেকে উত্তরণ করতে পারি। জাতীয় ক্রিকেট লিগে বরাবরই বড় নাম খুলনা, তবে আব্দুর রাজ্জাকের অবসরে এবার প্রেক্ষাপট ভিন্ন। ভেঙে গেছে তুষার রাজ্জাক জুটি। শূন্যস্থানে নতুনদের জন্য সম্ভাবনা দেখছেন ঘরোয়া ক্রিকেটের বড় নাম তুষার ইমরান। আসন্ন লিগে অনিশ্চয়তা রয়েছে জাতীয় তারকাদের নিয়ে, সেই শূন্যতায় রং হারাবে ঘরোয়া ক্রিকেটের গুরুত্বপূর্ণ এই আয়োজন, শঙ্কা সংশ্লিষ্টদের। 2018-তে খেলেছিলেন সবশেষ জাতীয় দলের হয়ে। এরপর টাইগার ডেরায় ব্রাত্য হয়ে পড়লেও ঘরোয়া ক্রিকেটে সবসময় বড় নাম ছিলেন আব্দুর রাজ্জাক। প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির কারণে জাতীয় ক্রিকেট লিগে খুলনার বিশেষ হয়ে ওঠা। প্রায় 20 বছরের পথ চলা শেষে এবার বিরতি। পরিচয় বদলে রাজ্জাক এখন জাতীয় নির্বাচক। ভেঙে যাওয়া রাজ্জাক তুষার জুটির জায়গা নেবে নতুনেরা, প্রত্যাশা তুষার ইমরানের। নিজেও দিয়ে রাখলেন অবসরের ইঙ্গিত। ম্যাচ উইন করানোর ক্ষেত্রে রাজের অবদানটা সবচেয়ে বেশি ছিল এবং চ্যাম্পিয়ন করানোর পিছনেই রাজের অবদানটা বেশি ছিল। এই বছর অনেক মিস করবো রাজকে, একটু কষ্ট হবে রাজকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন হওয়াটা, বাট আমরা চেষ্টা করবো, আমরা যে কতগুলো প্লেয়ার আছি তারা চেষ্টা করবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারের পর আরেকবার আলোচনায় ঘরোয়া ক্রিকেটের কাঠামোগত দুর্বলতা। সবশেষ ক্রিকেটারদের 11 দফা নিয়ে আন্দোলনের পর বাড়ানো হয়েছে প্রথম শ্রেণীর ক্রিকেটে বেতন ও অন্যান্য সুবিধাদি। তারপরও সেই অর্থে কি উন্নতি হয়েছে পরিস্থিতি? যত ভালো প্লেয়াররা এখানে খেলবে তত কম্পিটিশন ভালো থাকবে, আর ন্যাশনাল টিমের প্লেয়াররা যদি এখানে খেলে তখন কিন্তু বোর্ডের ফোকাসটা এখানে ভালো থাকবে, এখানের মানটারও ডেভেলপ হবে। তা আমার মনে হয় এখানে সবার খেলা উচিত। বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির নেপথ্যে বড় অবদান ছিল জাতীয় ক্রিকেট লিগের। সেই আয়োজন নিয়ে সবার অনাগ্রহ আর অবহেলাতেই কি সৃষ্টি হয়েছে শূন্যতা? টেস্টে অবনমনের ধাক্কা সামলাতে জাতীয় ক্রিকেট লিগের মঞ্চ কাজে লাগানোর পরামর্শ দিচ্ছেন ক্রিকেটাররা। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বাকি 3 ম্যাচ ঘরের মাঠে না হওয়ার সম্ভাবনা আরও বেড়ে গেছে। মার্চে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের বিষয়ে কাল সিদ্ধান্ত জানাবে এএফসি। মার্চ উইন্ডোতে ই গ্রুপের বাকি সব ম্যাচ জুনে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে এএফসির ভার্চুয়াল সভায়। এদিকে সমালোচনার কারণে ভেঙে দেওয়া হয়েছে বাফুফের রেফারিজ কমিটি। আব্দুল সালাম মুর্শিদিকে চেয়ারম্যান করে গঠন করা হয়েছে নতুন কমিটি। এএফসির সাথে ভার্চুয়াল সভা, ঝুলে থাকা বিশ্বকাপ বাছাইয়ে ই গ্রুপের বাকি ম্যাচ কোথায় হবে সে নিয়ে আলোচনা। বাংলাদেশ সহ ভারত, আফগানিস্তান, ওমান আর কাতার ফুটবলের বড় কর্তারা জানিয়েছেন তাদের মতামত। বাংলাদেশের বাকি 3 হোম ম্যাচ হতে পারে সেন্ট্রাল ভেন্যুতে, সে আভাস ছিল আগেই। পালে হাওয়া দিয়েছে মার্চে ভারত, কাতার আর আফগানিস্তান, ওমান ম্যাচ জুনে পিছিয়ে যাওয়ায়। সে সময় এক ভেন্যুতে বাকি ম্যাচ খেলতে রাজি সব দেশ। কেবল ঝুলে আছে 25 মার্চ বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের ভাগ্য। তাড়াতাড়ি সম্ভব 2-1 দিনের মধ্যে আমাদেরকে উত্তর দিতে বলা হয়েছে। আমরা আসলে কি চাই, আমাদের পজিশনটা বাই রিটেন জানাতে বলা হয়েছে, তারপরে এফসি ডিসিশন দিবে। এবং এফসি ফার্দার একটা প্রপোজাল দিয়েছে, যেটা এর আগেও আমরা বলেছি, সামহাও যদি কোনো কারণে মার্চে ম্যাচ না হয়, জুনে ম্যাচ হবে। আজকের মিটিংয়ের বিষয়গুলো নিয়ে পৃথক পৃথকভাবে আলোচনা করে এটা নিয়ে সিদ্ধান্ত পরবর্তীতে জানাবে। এবং সেই সাথে অন্য 2টা ম্যাচ যে ছিল মার্চের, সেই 2টো ম্যাচই পোস্টপোন করে দিয়েছে এবং সেটা জুনে আপনার সেন্ট্রালাইজ ভেন্যুতে অনুষ্ঠিত হবে বলে আমাদেরকে জানিয়েছে। দেশের ফুটবলের সমসাময়িক আরেক ইস্যু রেফারিং বিতর্ক। শেখ জামাল বসুন্ধরা ম্যাচের পরই নড়ে চড়ে বসেছে বাফুফে। সমালোচনার কারণে রেফারিজ কমিটি ভেঙে দিয়েছেন সভাপতি কাজী সালাউদ্দিন। জাকির হোসেন চৌধুরীকে সরিয়ে চেয়ারম্যানের দায়িত্বে এসেছেন আব্দুস সালাম মুর্শিদি। কমপ্লেনগুলো আসছে যে রেফারিরা বায়াস, আমি জানি না, আমার বিশ্বাস হয় না।
বাট দের কমপ্লেন যখন কন্টিনিউয়াসলি আসছে, দেন আই থট দ্য নিউ ম্যানেজমেন্ট শুড টেক ওভার। আর নিউ ম্যানেজমেন্টের পরে যদি দেখি যে কোনো প্রবলেম নাই তাহলে ভালো, আর প্রবলেম হলে দেন উইল সি হোয়াট এলস ক্যান বি ডান। রেফারি বিতর্ক নিরসনে শিগগিরই ভিএআর প্রযুক্তি আনতে চান কাজী সালাউদ্দিন। বুধবার এ নিয়ে ফিফার টেকনিক্যাল টিমের সাথেও আলোচনা করেছে বাফুফে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার খেলার খবরে। এবার অন্যান্য প্রসঙ্গ। বছর জনসম্মুখে দেখা যায়নি দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের মেয়ে লতিফা বিনতে মাকতুমকে। সম্প্রতি এক ভিডিও বার্তায় জীবনের শঙ্কা জানিয়েছেন তিনি। এ বিষয়ে এবার সংযুক্ত আরব আমিরাতের কাছে জানতে চাইবে জাতিসংঘ। পাশাপাশি ভিডিওটি খতিয়ে দেখে শুরু হবে তদন্ত। এ নিয়ে প্রতিবেদন থাকবে সংবাদের শেষ অংশে। বিত্তবান নারীদের টার্গেট করে ফেসবুকে সম্পর্ক তৈরি করেন নাজমুল। এক পর্যায়ে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে টাকা পয়সা ও স্বর্ণালংকার হাতিয়ে নেন। পুলিশের অফিসিয়াল পেজে এসব অভিযোগ করেন নাজমুলের স্ত্রী। গতরাতে সিরাজগঞ্জ থেকে নাজমুলকে গ্রেপ্তার করে পুলিশ জানায় অর্ধশতাধিক নারীর সঙ্গে সে প্রতারণা করেছে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এই নারীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় নাজমুলের। নিজেকে বড় ব্যবসায়ী পরিচয় দিয়ে সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে বিয়েও করেন। 6 মাসের মাথায় ওই নারী জানতে পারেন অনেকের সাথেই নাজমুল এরকম সম্পর্ক তৈরি করে। 2 বছর সহ্য করে পুলিশের কাছে অভিযোগ করেন। বিয়ে করে আমি ফেসে গেছি, কারণ আমার কথা তো কারণ স্বাভাবিক কারণ বলতে পারবো না যে একটা ওয়াইফ যে স্বামী ওয়াইফকে কীভাবে নির্যাতন করে। বাট হ্যাঁ, আমি নিজে নির্যাতিত হইতেছি, ফিজিক্যালি হোক বা মানসিক হোক। কারণ আমার এমন একটা অবস্থা, সুইসাইড করা ছাড়া আমার আর কোনো ওয়ে নেই। আমার যে একটা অবস্থা, আমি চাই ওর একটা শিক্ষা হোক, যাতে ও ভবিষ্যতে কখনো কোনো মেয়ের সাথে এমন করতে না পারে। ব্যবস্থা নেওয়ার জন্য ডিএমপির শ্যামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয় পুলিশ সদর দপ্তর। অভিযানে নামলে বারবার জায়গা বদল করে নাজমুল। অবশেষে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার হন। পুলিশ বলছে পল্টনের একটি প্রেসে গ্রাফিক্সের কাজ করতেন নাজমুল, কিন্তু ফেসবুকে নিজেকে ব্যবসায়ী হিসেবে উপস্থাপন করতেন। ধনীদের বন্ধু বানিয়ে ফাঁদে ফেলতেন। যেখানে সে চূড়ান্ত সম্পর্কে যাবে না, সেই জায়গাগুলোতে সে মূলত মেয়েদের সাথে সম্পর্ক করে দ্রুততার সাথেই তাদের হয়তো ব্যক্তিগত কোনো অন্তরঙ্গতার ছবি বা মুহূর্ত সে ধারণ করে এটাকে সে ক্যাপিটালাইজ করে সেটাকে সে ব্ল্যাকমেইলিং টুলস হিসেবে ব্যবহার করছে। এদিকে এই ঘটনাকে একজন সাহসী নারীর উদাহরণ হিসেবে দেখছেন আইনজীবীরা। বলছেন সব নির্যাতিতাদের উচিত আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেয়া। নারীদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য নানা ধরনের প্রতিষ্ঠান রয়েছে, যেখানে বিনামূল্যেও আইনগত বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়। তো এই সমস্ত ক্ষেত্রে আসলে এই অপরাধগুলোর প্রতিবাদ করা উচিত, এগিয়ে আসা উচিত এবং প্রয়োজন হলে আসলে নারীদের উচিত আইনগত সহায়তা। তাদের মতে এমন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি পরিবারের উচিত ভুক্তভোগীদের পাশে থাকা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি চাকরি এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে বাধ্যতামূলক হচ্ছে ডোপ টেস্ট। যারা কর্মরত আছেন অভিযোগ পেলে তাদেরও আনা হবে এর আওতায়। এছাড়া চট্টগ্রাম, দিনাজপুরকে মাদকমুক্ত ঘোষণা করতে চালু হচ্ছে পাইলট প্রকল্প। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় হয়েছে এসব সিদ্ধান্ত। সাম্প্রতিক সময়ে বড় সংকট হয়ে সামনে এসেছে মাদকাসক্তি। তরুণদের পাশাপাশি এর বিস্তার দেখা যাচ্ছে পেশাজীবীদের মধ্যেও। সচিবালয়ে বুধবারের আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ নিয়েই হয়েছে আলোচনা। পরে কমিটির সভাপতি আকম মোজাম্মেল হক জানান, বিসিস থেকে শুরু করে সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক হবে। যারা কর্মরত তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে আনা হবে এর আওতায়। কলেজ বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে চালু হচ্ছে এই পরীক্ষা। আগে যেমন হেলথ টেস্টের মধ্যে অনেক কিছু ছিল, এটা লোক অ্যাড হয়ে গেছে, ডোপ টেস্ট হবে। এবং বর্তমান চাকরিরত যারা, আমরাও যাদের বিরুদ্ধে অভিযোগ পাবো সেই ক্ষেত্রে ডোপ টেস্টের জন্য
আমাদের সিদ্ধান্ত আছে। যাই হোক, সেটা আমরা এখন ব্যাপকভাবে শুরু করি নাই। আমরা নীতিমালা ইনশাআল্লাহ তৈরি হচ্ছে, যখন কলেজ ইউনিভার্সিটি ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট করতে হবে। এছাড়া চট্টগ্রাম দিনাজপুরকে মাদকমুক্ত ঘোষণা করতে চালু হচ্ছে পাইলট প্রকল্প। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে প্রধান করে গঠন করা হয়েছে কমিটি। দুইটা জেলায় পাইলট প্রজেক্ট হবে, একটা হলো চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রামের চট্টগ্রাম আর কক্সবাজার, আর এটা কি হলো দিনাজপুর, গ্রেটার দিনাজপুর। এটা মাদক মুক্ত এলাকা হিসেবে ঘোষণার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার সেগুলো ওনারা নেবেন, যা পর্যায়ক্রমে আমরা সারা বাংলাদেশকে আমরা এটার আওতায় আনতে চলব। পাশাপাশি মাদকমুক্ত দেশ গড়তে মাদক সেবী, বিক্রেতা ও তাদের মদতদাতাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায়। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর উত্তরায় ছিনতাইকারী প্রাইভেট কার চালক সুমনের 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তাকে 5 দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। উত্তরার 4 নম্বর সেক্টরে ছিনতাইয়ের ঘটনায় মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ছিনতাইয়ের ঘটনায় একটি মামলা হয়েছে। ছিনতাইয়ের সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যায় ভুক্তভোগী স্কুল শিক্ষিকা শামীমা নাসরিন। সিসিটিভি ফুটেজে দেখা যায় সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিল নাসরিন সহ কয়েকজন। এ সময় প্রাইভেট কার চালক সুমন গাড়ি চলন্ত থাকা অবস্থায় তার ব্যাগ ধরে টান দেয়। তখন নিজের ব্যাগটি বাঁচাতে গাড়ির পেছনে ছুটতে থাকেন তিনি। এ সময় গাড়ির নিচে চাপা পড়া থেকে অল্পের জন্য রক্ষা পান নাসরিন। 14 ফেব্রুয়ারি বিকেল 5:30টার দিকে উত্তরায় এ ঘটনা ঘটে। এদিকে ছিনতাইয়ে জড়িত ব্যক্তি এর আগেও উত্তরা ছাড়া রাজধানীর আরও কোনো এলাকায় ছিনতাইয়ের ঘটনায় জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ভিডিও ফুটেজ সংগ্রহ করে এবং অন্যান্য উপায়ে আমরা এই ছিনতাইকারীকে ধরে ফেলি। তার নাম সুমন। সে এই প্রাইভেট কারের বিভিন্ন প্রাইভেট কার চালায় এবং সে অবসর সময়ে, এই গাড়ি চালানোর অবসরে সে এই ছিনতাইয়ের কাজ করে থাকে। ইতিপূর্বেও সে 3-4টি ঘটনার কথা সে স্বীকার করেছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 135 টাকার বেশি নেওয়া যাবে না। দুপুরে সচিবালয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে সভা শেষে সংবাদ সম্মেলনে তেলের মূল্য নির্ধারণের ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এ সময় মন্ত্রী জানান, সব হিসাব করেই এ দাম নির্ধারণ করা হয়েছে। আজ থেকেই এর দাম কার্যকরের জন্য শক্তভাবে বাজার নিয়ন্ত্রণ করা হবে। বেশ কয়েক মাস ধরেই অস্থিতিশীল ভোজ্য তেলের বাজার। গেল 2 সপ্তাহ বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটার 140 টাকা, যা 9 বছরের মধ্যে দেশে সর্বোচ্চ। ভোজ্য তেলের এই বাড়তি দামের কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও আমদানিতে আরোপিত শুল্কের কথা বলছেন ব্যবসায়ীরা। শেষ পর্যন্ত সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকেও সেই বাড়তি দামই নির্ধারণ করা হলো। এখন থেকে খোলা সয়াবিন প্রতি লিটার মিলগেটে 107 টাকা এবং খুচরা বাজারে বিক্রি হবে 115 টাকায়। পাশাপাশি বোতলজাত সয়াবিন প্রতি লিটার মিলগেটে 123 টাকা এবং খুচরায় 135 টাকা। এটার পিছনে ব্যবসায়ীদেরও একটা ব্যাপার রয়েছে, তাদেরকে দোষ দিয়ে লাভ নেই। হঠাৎ করে অনেক দাম বেড়ে যাওয়ার কারণে তারা ইম্পোর্ট করতে একটু শেকি ফিল করছে। দ্বিতীয়ত জাহাজের ক্যারিং চার্জ এবং অন্যান্য কিছু, সেই সব বিবেচনা করে আমরা আজকে তেলের দাম একটা ঠিক করেছি। আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই এ দাম নির্ধারণ করা হয়েছে বলে জানালেন বাণিজ্যমন্ত্রী। এ সময় আমদানি শুল্ক কমাতে রাজস্ব বোর্ডকে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি। আমরা আজকে ডিক্লারেশনের পরে আমরা খুব শক্ত হাতে সেটা ধরবো, যাতে এই হিসাবের বাইরে যেন কেউ কোনো অবস্থাতে সুযোগটা না নেয়। আমরা এখন থেকে প্রতি 15 দিন অন্তর এই কমিটি বসবে, ব্যবসায়ীরা, আমাদের সরকারি প্রতিনিধিরা, এবং কোথাও যদি মনে করে যদি দাম কমে যায় বাইরে, তাহলে সেটাও কনসিডারেশনে নিয়ে নতুন প্রাইসিং হবে, অথবা যদি বেড়ে যায় সেটাও কনসিডারেশনে আসবে। রোজার মাস ঘিরে ভোজ্য তেলের যথেষ্ট মজুদ আছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দক্ষিণ এশিয়ার মধ্যে দেশে জিডিপির অনুপাতে রাজস্ব সংগ্রহের হার কম। যারা কর দিচ্ছেন তাদের উপরই চাপ বাড়ছে। করের আওতার বাইরে থাকছেন অনেকে। তাই রাজস্ব আদায় বাড়াতে ডিজিটালাইজেশনের উপর জোর দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বুধবার নর্ডিক চেম্বারের ওয়েবিনারে তিনি এসব কথা বলেন। গত 1 দশক ধরে দেশের জিডিপি প্রবৃদ্ধি গড়ে 7 ভাগের উপরে। করোনার আগে প্রবৃদ্ধির হার ছিল 8 ভাগের বেশি। করোনায় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলেও তা মোকাবিলায় 1.25 লাখ কোটি টাকার বেশি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার। এতে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি।
নর্ডিক চেম্বার অব কমার্সের অনুষ্ঠানে জানানো হয় 2041 সালের মধ্যে উন্নত দেশে যেতে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করছে সরকার। ইতোমধ্যে ব্যবসা সহজ করতে বেশ কিছু সংস্কার করেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও জাতীয় রাজস্ব বোর্ড। নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনের অনেক ব্যবসায়ী তাদের ব্যবসা স্থানান্তরের চেষ্টা করছেন। তাদের অনেকে বাংলাদেশে আসতে আগ্রহী, কারণ এখানে বিনিয়োগের অনেক সম্ভাবনা আছে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জানান, বিনিয়োগের জন্য অনেক সম্ভাবনাময় খাত কৃষিপণ্য, তাই বিদেশি উদ্যোক্তাদের এই খাতে বিনিয়োগের আহ্বান জানান তিনি। গভীর সমুদ্র বন্দর তৈরি হলে দেশের অর্থনীতির চিত্র পাল্টে যাবে বলেও আশা করেন তিনি। দক্ষিণ এশিয়ার মধ্যে জিডিপির অনুপাতে রাজস্ব সংগ্রহের হার কম। যারা কর দিচ্ছেন তাদের ওপরই চাপ বাড়ছে। করের আওতার বাইরে থাকছেন অনেকে। রাজস্ব আদায় বাড়াতে সংগ্রহের পদ্ধতি ডিজিটাল করতে হবে। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জানান, দেশের 100 অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিনিয়োগ করলে কর সুবিধা পাচ্ছেন বিনিয়োগকারীরা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী 16 ডিসেম্বরে আগারগাঁও থেকে উত্তরা রুটে মেট্রো রেল চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। বর্তমানে প্রথম এই অংশে 80% কাজ শেষ হয়েছে বলে জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বুধবার উত্তরা মেট্রো রেল ডিপো পরিদর্শনের সময় তিনি একথা জানান। আর মাত্র 10 মাস পরেই মেট্রো রেলে চড়তে পারবেন যাত্রীরা। মহান বিজয় দিবসে আগারগাঁও থেকে উত্তরা রুটে চলবে মেট্রো রেল, এমনই আশ্বাস দিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বুধবার মেট্রো রেল ডিপো পরিদর্শন শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 80% কাজ শেষ হয়েছে। এর সার্বিক অগ্রগতি 56.94%। 2022 সালের ডিসেম্বরে কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। কোভিডে কিছু ক্ষতি হয়েছে, অস্বীকার করার উপায় নেই, পিছিয়ে পড়েছি। এই যে 16 ডিসেম্বর 21 সালের আসবে, আমরা অনুরোধ করব, আমরা প্রার্থনা করব যাতে করে আমরা বিজয় দিবসে আমরা প্রথম সেকশনটা এখান থেকে উত্তরা, উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত আমরা ট্রেন চালু করতে পারবো। প্রতি ট্রেনে যাত্রী থাকবে 2308 জন। প্রতিবন্ধীদের জন্য থাকছে বিশেষ সুবিধা। আগামী 23 এপ্রিল দেশে পৌঁছাবে জাপান থেকে আসা মেট্রো রেলের কোচ। সেটা বিশেষ মানুষ, আমাদের যেসব ভাই বোন প্রতিবন্ধী আছে বা নানাভাবে তারা বয়স্ক লোক আমার মতন, বা মুক্তিযোদ্ধারা যারা আছেন, নারীরা আছেন, তাদের জন্য বিশেষ ব্যবস্থা তিনি রাখছেন। আলাদা উইন্ডো থাকবে। 2013 সালে জাইকার সাথে চুক্তির পর 2016 সালে শুরু হয় মেট্রো রেল নির্মাণের কাজ। প্রকল্প বাস্তবায়ন করছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুবাইয়ের শাসক কন্যা লতিফা বিনতে মাকতুমের প্রাণ সংখ্যার ভিডিও নিয়ে এবার অবস্থান নিচ্ছে জাতিসংঘ। তাকে আটকের বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের কাছে জানতে চাইবে তারা। পাশাপাশি ভিডিওটিও খতিয়ে দেখা হচ্ছে। 2018 সালে দেশ থেকে পালানোর সময় আটক হন লতিফা। আমাকে একটা ভিলায় জিম্মি করে রাখা হয়েছে। এই ভিলাকে একটা জেলে রূপান্তর করা হয়েছে। সব জানলা বন্ধ, আমি কোনো জানলাও খুলতে পারি না। গত 3 বছর জনসম্মুখে দেখা যায়নি রাজকুমারী লতিফাকে। তিনি বিশ্বের অন্যতম ধনী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রীও তিনি। সম্প্রতি বেশ কটি ভিডিওতে বাবার বিরুদ্ধে তাকে জিম্মি করে রাখার অভিযোগ তুলেন 35 বছরের এই রাজকুমারী। বাথরুমে বসে ভিডিওটা করেছি, কারণ এটাই একমাত্র জায়গা যেখানে আমি ভেতর থেকে দরজা বন্ধ করতে পারি। গোপনে রেকর্ড করা ভিডিওতে জীবনের শঙ্কার কথা জানান লতিফা। এর ব্যাপক প্রচার হলে তাকে আটকের বিষয়টি খতিয়ে দেখতে জাতিসংঘের উপর বাড়ে বিশ্ব সম্প্রদায়ের চাপ। পরে লতিফার বিষয়ে আমিরাতের কাছে জানতে চাওয়া হবে বলে ইঙ্গিত দেয় জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার। পাশাপাশি ভিডিও পর্যালোচনা করে তদন্ত শুরু হবে বলেও জানানো হয়েছে। এদিকে সরাসরি সম্পর্কিত না হলেও রাজকুমারীর আটকের বিষয়ে কড়া নজর রাখবে বলে জানিয়েছে যুক্তরাজ্য। আমরা অবশ্যই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। রাজকুমারীকে আটকের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারও নজর রাখছে। আমরাও পর্যবেক্ষণ করছি।
2018 সালে ফেব্রুয়ারিতে বন্ধুদের সহায়তায় দুবাই থেকে পালানোর চেষ্টা করেছিলেন লতিফা। পরে ভারত মহাসাগর পাড়ি দেওয়ার সময় ধরা পড়েন কমান্ডোদের হাতে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য